নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। গুড মর্নিং কলকাতা নিয়ে সুদীপ্তর সঙ্গে রয়েছে আমি তসমিনা। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো তসমিনা, দীর্ঘদিন ধরেই যে চলছে যে ব্যাপারটা, এবং এই 3 দিন ধরে যে স্বাস্থ্য ভবনের যে অভিযান চলছে, স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের যে অভিযান, এবং এই আন্দোলনকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তার এবং নবান্নের মধ্যে যে জট ছিল, ইমেল এবং পাল্টা ইমেল ছিল, এবং পরবর্তী ক্ষেত্রে গতকাল যেটা দেখা গেল যে নবান্নের পক্ষ থেকে তাদের ডাকা হয়েছিল, কিন্তু ডাক্তারেরা তারা অনড় থাকলেন। তারা বললেন লাইভ স্ট্রিমিং করতে হবে, এবং এর পাশাপাশি যে অভিযোগ উঠছে ডাক্তারদের হেফাজতে নিয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনার তদন্ত হওয়া দরকার। তিলোত্তমা এবং বিনা চিকিৎসায় প্রাণ হারাচ্ছেন সকলেই, মৃত্যুর বিচার চায়। প্রতিবাদ মিছিল থেকে এমনটাই বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তসমিনা, একদমই সুদীপ্ত, গতকাল যে ছবি উঠে এসেছে নবান্নে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ছিল, এক কথায় বলা যেতে পারে সেই বৈঠক ভেস্তে যায়। কারণ কি, জুনিয়র চিকিৎসকদের যে দাবি, যে বৈঠক হবে সেই বৈঠক সরাসরি সম্প্রচার করতে হবে। তবে নবান্নের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের এই সিদ্ধান্ত মেনে নেওয়া হয়নি, এবং তার জেরেই এই বৈঠক সম্পূর্ণভাবে ভেস্তে যায়। একদমই তাই। এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন ইতিমধ্যে 27 জনের প্রাণ গিয়েছে, এবং তাদের প্রাণ যাওয়ার কারণ হচ্ছে এই জুনিয়র চিকিৎসকেরা তারা কর্মবিরতিতে রয়েছেন। এবং এ নিয়ে সরব হয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডাক্তারদের হেফাজতে নিয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনা তদন্ত হওয়া দরকার, তিনি এমনটাই বলেছেন। তিলোত্তমা ও বিনা চিকিৎসায় প্রাণ হারাচ্ছেন সকলের, মৃত্যুর বিচার চায়। প্রতিবাদ মিছিল থেকে বলেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোন্নগরে যুবক মৃত্যুর ঘটনায় প্রতিবাদ মিছিল হয়েছিল, এবং সেখানে দাঁড়িয়েই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন মন্তব্য করেন। একদমই সুদীপ্ত, এবং গতকালও আমরা যে ছবি দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও জুনিয়র চিকিৎসকদের কাছে কাজে ফেরার জন্য আর্জি করেন। অর্থাৎ নবান্নে যখন বৈঠক ভেস্তে যায়, তারপরেও মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক বৈঠক থেকে কিন্তু জুনিয়র চিকিৎসকদের বারবার কাজে ফেরার জন্য আর্জি জানিয়েছিলেন। একদমই তাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছিলেন যে এই যে সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে, যদি তারাও এবার বিচার চায় সেক্ষেত্রে কিন্তু একটি কড়া পদক্ষেপ করতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু পদক্ষেপ করতে বাধ্য হবে রাজ্য সরকার। যদিও আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পাপ্পু সাঁতরা। পাপ্পু, ঠিক কি বলেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়? দেখো সুদীপ্ত, কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল কিন্তু দেখা গেল রাতে যে বিক্রমের মা তাকে নিয়ে সঙ্গে নিয়ে একটি প্রতিবাদ মিছিল বার করে, সেখান থেকে কিন্তু সরাসরি দাবি তোলে যে বিভিন্ন রাজ্যে যখন আর্জি করে জুনিয়র ডাক্তারের মৃত্যুকে কেন্দ্র করে যে বিচার দাবি চাইছে সবাই, তারই পাল্টা বিক্রমের বিচারের দাবি চেয়ে তিনি মিছিল করেন। এবং তিনি বলেন ডাক্তাররা যেভাবে করছে, এই সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে তা কিন্তু তারা ভাবছে তারা কেমন ডাক্তার, তারা যে সুপ্রিম কোর্টের অর্ডারকেও মানছেন না এবং সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন না। এবং তিনি আরও পাশাপাশি আবেদন করেন যে আগামী দিনে তারা যেন পরীক্ষায় না বসতে পারে, সেদিকেও যেন নজর দেয় রাজ্য প্রশাসন। অর্থাৎ সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বলা সত্ত্বেও, অর্থাৎ তিনি বারণ করেছিলেন যে এই কর্মবিরতি নিয়ে অন্য কেউ কথা বলবেন না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কথা বলবেন, সেই নির্দেশ সত্ত্বেও কথা বললেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অনেক ধন্যবাদ তোমাকে পাপ্পু, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পাপ্পু সাঁতরা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। বঙ্গ জাগরণ মঞ্চ থেকে আমরা এই আজকে প্রতিবাদের মিছিল বার করছি। বিক্রমের মৃত্যুর মেডিকেল নেগলিজেন্সের জন্য বিক্রমের মৃত্যু হয়েছে, ক্লিয়ার কাট কেস, অতএব তার বিচার চাই। যেমন তিলোত্তমারও আমরা বিচার চাইছি, তেমনি এই বিচারও আমরা চাইছি। কেন পশ্চিমবাংলায় এতদিন ধরে ডাক্তাররা এভাবে স্ট্রাইক করে আজকে এতগুলো লোকের মৃত্যু হলো? শুধু তো বিক্রম বা এ নয়, আরও হয়েছে 28 থেকে 30 জন। কেন তাদের অবহেলার জন্য মৃত্যু হবে? ডাক্তাররা চিৎকার করে, তারা স্ট্রাইক করে, এখানে ওখানে অবস্থান করে, তারা এই ঘটনাকে ধামাচাপা দিতে পারে না। আমি অনুরোধ করব সরকারের কাছে যে ওনার মা যে উত্তরপাড়া থানাতে যে এফআইআর করেছে, সেই এফআইআর ভিত্তিতে এবার ইনভেস্টিগেশন হোক। 7-8 দিন হয়ে গেছে, প্রিলিমিনারি ইনভেস্টিগেশন তো কমপ্লিট হওয়ার কথা। এরপর দরকার হলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন হোক। কেন হবে না? ডাক্তার তো আর সেপারেট কাজ নয়। যদি মেডিকেল নেগলিজেন্সের জন্য মৃত্যু হয়, তার জন্য ফৌজদারি বিধি রয়েছে, অতএব সেই বিধি অনুযায়ী এগোনো উচিত।
আর এরপর যে খবরে নজর রাখবো, লাইভ স্ট্রিমিং নিয়ে জট। আর বৃহস্পতিবার ভেস্তে গেল নবান্নের জুনিয়র ডাক্তারদের বৈঠক। এদিন বৈঠকে যোগ দিতে স্বাস্থ্য ভবন থেকে নবান্নে যান আন্দোলনকারী 30 জন ডাক্তার। অন্যদিকে 15 জনকে ডাকা হলেও 30 জনকে বৈঠকে ঢোকার অনুমতি দেওয়া হয়, কিন্তু বৈঠকের লাইভ স্ট্রিমিং এর দাবিতে অনড় ছিলেন আন্দোলনকারীরা। লাইভ স্ট্রিমিং এর অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছিল নবান্নের তরফে, কারণ এই যে তদন্ত, এই তদন্ত সুপ্রিম কোর্টে রয়েছে এবং এই তদন্ত করছে সিবিআই, এবং এই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে সাংবাদিক বৈঠক করে বলেছিলেন লাইভ স্ট্রিমিং কোনোভাবেই সম্ভব নয়। সভাঘরে অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু বৈঠকে যোগ দেননি আন্দোলনকারীরা। সুপ্রিম কোর্টে বিচারাধীন এই বিষয়ে সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং করতে পারলেও তাদের পক্ষে তা সম্ভব নয়, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছিলেন তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। এখানে আমাদের মনে রাখতে হবে, আমরা রেকর্ডিং করবার সিস্টেম করেছিলাম, সেটা টিভি রেখে দিয়েছিলাম, যে মিটিংটা যখন হবে সবটাই রেকর্ডেড হবে স্বচ্ছতা মানবার জন্য এবং sanctity of the proceedings, ensuring that all discussions are actually accurately documented. আমরা 3টে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম, সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে। কিন্তু ভিডিওতে টোটালটাই রেকর্ডিং করার ব্যবস্থা হয়েছিল। ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে, আমরা পারি না। তার কারণ হচ্ছে ইট ইজ নট দ্য জুডিশিয়ারি। টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড, কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয়। যখন ম্যাটারটা সাবজুডিস থাকে, বিচারাধীন থাকে, আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে, কেউ যদি হট করে, কারণ বাইরে আমরা অনেকগুলো দেখেছি যেখানে সিজেকেও ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম কোর্টে, হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করেন, তাহলে আমার কি দায়বদ্ধতা থাকবে না? না আমাদের সরকারি অফিসের যারা প্রধান অফিসারদের তাদের দায়বদ্ধতা থাকবে না? সুতরাং আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচলাবস্থা দূর না হয়। বৈঠক ভেস্তে যাওয়ার পরেও জুনিয়র ডাক্তারদের আবারও কাজে ফেরার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাত জোর করে মুখ্যমন্ত্রী বলেন, ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। একদমই মানুষের স্বার্থে তিনি পদত্যাগ করতে রাজি আছেন, এমনটাও বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি মুখ্যমন্ত্রীর পদ চান না, তিনি চান তিলোত্তমা বিচার পাক, সাধারণ মানুষ বিচার পাক, সাধারণ মানুষ চিকিৎসা পাক, এমনটাই কিন্তু আগামীকালের বৈঠক ভেস্তে যাওয়ার পর মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক ছিল মুখ্যমন্ত্রীর, তবে সেই বৈঠক হয়নি, কারণ কি জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল যে এই যে বৈঠক হবে সেই বৈঠক সরাসরি সম্প্রচার করতে হবে এবং তার একদমই তাই তসমিনা, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদম স্পষ্ট করে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। হাতে রাখো। এখন মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আরজিকর কেসে সরকার স্বচ্ছ ভূমিকা নিত আর দোষীদের আড়াল করার চেষ্টা না করে দোষীদেরকে ধরবার চেষ্টা করত, তাহলে আজকে এই জাতীয় নাটক করার দরকার হতো। আমি মনে করি এগুলো মানুষের কাছ থেকে সিম্প্যাথি নেওয়ার একটা প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়। তিনি সমস্যার সমাধান করতে কতটা আগ্রহী সেটাই হচ্ছে একটা বিরাট প্রশ্ন। অতএব তিনি সমস্যার সমাধান করতে আগ্রহী নয়, তিনি নাটক করতে বেশি আগ্রহী, মানুষের সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করার দিকেই ঝোঁক ওনার বেশি, সমস্যার সমাধানের দিকে নয়। আমরা এখনো আশা রাখছি এই চেয়ারে ও এই বিল্ডিং এ ভরসা আছে, চেয়ারের ভরসাতেই বৈঠকে এসেছিলাম।
আমরা আশা রাখবো আলোচনার মাধ্যমে সমাধান হবে। নবান্নে বৈঠক ভেস্তে যাওয়ার পর জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। মোবাইলে পুরো একদম সামনে পেছনে কি অবস্থা? পুরো নিরবতা পালন আমরা আমি ঢুকছি কোথাও। 34 দিনের মাথায় এসে এই আলোচনা খুব দরকার ছিল। আমরাও আস্তে আস্তে এবং শারীরিক দুই দিক থেকে এখন বিপর্যস্ত পুরো পশ্চিমবঙ্গের মানুষ। এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করেছি ভাই আগে তো না নামাও, তুই কেন সামনে আছো? মোবাইলটা নামাও, সেখানে নামাও নামাও, হাতটা আসছে, মোবাইলটা নামাও সামনে। ঠিক আছে ঠিক আছে এটাতে আমরাও অন্যায় হতাশ হয়েছি। আমি এবং আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার আশা রাখবে যে আলোচনার মাধ্যমে এই জিনিসের সমাধান হচ্ছে। আমাদের সদিচ্ছা এখনো আছে, আমরা বিশ্বাস করি মুখ্যমন্ত্রীরও সদিচ্ছা এখনো আছে। আমরা নিশ্চয়ই আজ না হোক 34 দিন আমরা রাজপথে পড়ে আছি, দরকার হলে 35 দিন থাকবো, 36 দিন থাকবো, 37 দিন থাকবো, কিন্তু আলোচনার মাধ্যমেই এই সমাধান বেরোবে। আর এই আরজিকর আবহাওয়ার মধ্যেই আবারও রাজ্য রাজভবন সংঘাত। আরজিকর ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিক বয়কটের ঘোষণা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা রাজ্যপালের। তিনি ঠিক কি বলেছেন শুনুন। I, as governor, cannot wait. Therefore, in solidarity with the Bengal society, I resolve that I will socially boycott the Chief Minister. I will socially boycott the Chief Minister. Socially boycott means I will not be sharing any public platform with the Chief Minister, nor will I participate in any public program which involves the Chief Minister. My role as governor will be confined to the constitutional obligations which I have discharged in respect of the Chief Minister. রাজ্যপালের মন্তব্যের পর তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি ঠিক কি বলেছেন শুনুন। রাজ্যপাল যে কথাগুলি মুখ্যমন্ত্রী প্রসঙ্গে বললেন অত্যন্ত আপত্তিকর শুধু নয়, সাংবিধানিকভাবে রাজ্যপাল ওই চেয়ারে বসে এই কথাগুলো উনি বলতেই পারেন না। উনি ওনার এখতিয়ারের বহির্ভূত কাজ অনেকদিন ধরে করছেন, তারই সীমা ক্রমশ লঙ্ঘন করে চলেছে। এখন রাজ্যপালের যদি অসুবিধা হয় তিনি এখান থেকে চলে যেতে পারেন। আর একটা কথা মনে রাখবেন যে মুখ্যমন্ত্রী নিজেই তার সাংবিধানিক কর্তব্যটা একদিকে রাখেন, অন্যদিকে রাজ্যপালের সঙ্গে দূরত্ব রাখাটা মুখ্যমন্ত্রী নিজেই করেন। তসমিনের পরবর্তী খবরে যাব, তবে এখন সময় হয়ে গিয়েছে একটি বিরতির। একদমই ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। সুদীপ্ত, গতকালই আমরা যে ছবি দেখেছিলাম একেবারে সাত সকালে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠদের ডেরায় ইডির হানা, সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে চলে ইডির তল্লাশি। একদমই তাই, এবং তার পাশাপাশি চিনার পার্ক এবং টালায় ইডির হানা চলেছিল। তৃণমূলের বিধায়ক তথা আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বাড়িতেও সিবিআই হানা হয়। দুর্নীতির তল পেতে অ্যাকশনে নামে ইডি এবং সিবিআই। জুনিয়র ডাক্তার নবান্নের বৈঠক নিয়ে চলছে দীর্ঘ টানাপোড়েন। আলোচনার মধ্য দিয়ে জট কাটবে কি কাটবে না এই প্রশ্নে যখন তোলপাড়, সেই আবহে বৃহস্পতিবার সকাল থেকে অ্যাকশনে ইডি সিবিআই। কালিন্দির ওষুধের দোকানে ইডির হানা, টালায় সন্দীপ ঘনিষ্ঠ চন্দন লৌহর বাড়িতে ইডি, চিনার পার্কে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে ইডি, সিঁথিতে বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই। আরজিকরের ধর্ষণ খুনের পর সামনে আসে হাসপাতালের সিন্ডিকেট রাজের অভিযোগ। তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। সন্দীপ ঘোষের দুর্নীতির কথা সামনে নিয়ে আসেন আরজিকরের এক প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী, যাঁর মামলার ভিত্তিতেই দুর্নীতির তদন্তে নামে ইডি সিবিআই। সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ সরকারি অর্থের অপচয়, বায়োমেডিক্যাল বর্জ্য নিজের ইচ্ছেমতো ভেন্ডার দিয়ে চড়া দামে বিক্রি, ল্যাব বসানোর নামে বড় অংশের টাকা আত্মসাৎ, চড়া দামে আরজিকর হাসপাতালে একাধিক মেডিকেল সামগ্রী কিনে অর্থ আত্মসাৎ,
অর্থের বিনিময়ে স্বজন পোষণের অভিযোগ। এজেন্সির হানা শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতেও। সুদীপ্ত আরজিকর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, পাশাপাশি রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতিও। তৃণমূল বিধায়কের সিঁথির বাড়িতে এবং হাসপাতালেও সিবিআই তল্লাশি চালায়। আরজিকরে ঘটনার দিন সেমিনার রুমে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে উপস্থিত ছিলেন বলে অভিযোগ ওঠে। সেই নিয়েও প্রশ্ন করা হয় তাঁকে। আমি বলতে পারবো না। আরজিকর কাণ্ডের ঘটনা সামনে আসতেই একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। তদন্তে নেমে সন্দীপ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় ইডি সিবিআই। সন্দীপেরও একাধিক সম্পত্তির হদিশ পায় কেন্দ্রীয় এজেন্সি। কলকাতা মুর্শিদাবাদের একাধিক ফ্ল্যাট, বাড়ি, এমনকি খামার বাড়িরও হদিশ পেয়েছে সিবিআই। যদিও এদিনও চিনার পার্কে সন্দীপের পৈতৃক বাড়িতে হানা দেয় ইডি। দুর্নীতির তল পেতে মরিয়া তদন্তকারী সংস্থাগুলি। কলকাতা টিভি। কাজ না করলে ডাক্তারদের ঘেরাও করার সাংবিধানিক অধিকার রয়েছে মানুষের, এই কথা বলে বিপাকে ভরতপুরের তৃণমূল বিধায়ক। তবে এই খবরে নজর রাখবো। এখন সময় হয়ে গিয়েছে একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে মৃত্যুর অভিযোগ। মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ও বিধায়ক মৃতের বাড়িতে গিয়ে দেখা করে পাশে থাকার আশ্বাস ও কাজ দেওয়ার কথা ঘোষণা করেন। এমনটাই ঘোষণা করেছেন তিনি। চলুন দেখে নেব সেই প্রতিবেদন। কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের বাইরে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। কর্মবিরতির জেরে রোগী মৃত্যুর অভিযোগে শোরগোল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ও বিধায়ক রহিমা মণ্ডল সহ অন্য জনপ্রতিনিধিরা মৃত শফিকুলের বাড়িতে গিয়ে দেখা করেন। পরিবারের পাশে থাকার আশ্বাস ও মৃতের স্ত্রীকে কাজ দেওয়ার কথা ঘোষণা করেন তারা। আজকে পরিবারের পাশে এসে সান্ত্বনা দেওয়ার ভাষাও আমাদের নেই। দলগতভাবে এই পরিবারের পাশে আমরা থাকবো, এই কমিটমেন্টটা করলাম। একটা বায়োডাটা মহিলাকে দিতে বলেছি, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আমি আনবো। মাধ্যমিক পাস ভদ্রমহিলা, যাতে সংসারটা প্রতিপালিত হয়। উল্লেখ্য, লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন শফিকুল ইসলাম। তড়িঘড়ি উদ্ধার করে বারাসাত হাসপাতালে পাঠানো হলে রেফার করা হয় কলকাতা মেডিকেল কলেজে। পরিবারের অভিযোগ, সেখানে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয় রোগীকে। এরপর মেডিকেল থেকে পিজি হাসপাতালে নিয়ে গেলেও মেলেনি সুরাহা। পরবর্তীতে বারাসাতে একটি বেসরকারি হাসপাতালে ফের স্থানান্তর। সেখানেই মৃত্যু হয় শফিকুলের। কর্মবিরতির জেরেই বিনা চিকিৎসায় মৃত্যু, দাবি পরিবারের। এরা যদি সেই হসপিটালগুলো স্বাভাবিক রাখতো, তাহলে আমাদের মতন গরিব মানুষ বিনা চিকিৎসায় মারকল খালি হতো না। আরজিকর আন্দোলনে ঝাঁঝ বাড়ছে। এই আবহে পরিস্থিতির দিকে তাকিয়ে গোটা রাজ্য। দেগঙ্গা থেকে ভক্তি দে, কলকাতা টিভি। এখন সময় আরো একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। জাতীয় রাজনীতিতে নক্ষত্র পতন। 72 বছর বয়সে থামল যুদ্ধ। প্রয়াত কমরেড সীতারাম ইয়েচুরি ফুসফুসে সংক্রমণ নিয়ে দিল্লির এমসে ভর্তি ছিলেন তিনি। ইয়েচুরির প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজনৈতিক নেতারা। 2017 সালের 10ই আগস্ট শেষ দেখা গিয়েছিল রাজ্যসভায়। প্রয়াত সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ফুসফুসের গুরুতর সংক্রমণ নিয়ে 19 আগস্ট থেকে প্রবীণ এই কমিউনিস্ট নেতা দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা এইমসে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার এইমসেই তার প্রয়াণ ঘটে। বয়স হয়েছিল 72 বছর। তাঁর মৃত্যুতে সিপিএমের পলিট ব্যুরো শোক প্রকাশ করেছে। শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, বামফ্রন্টের বিভিন্ন শরিক দলের নেতারা। রাজ্য সিপিএমের অনেক নেতাই এদিন দিল্লি চলে গিয়েছেন। গত 8ই আগস্ট সীতারামের চোখে অপারেশন হয় দিল্লিতে। সেদিনই কলকাতায় প্রয়াণ ঘটে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। পরের দিন বুদ্ধদেবের শেষ যাত্রায় অংশ নিতে পারেননি অসুস্থ ইয়েচুরি। অসুস্থ থাকায় 22শে আগস্ট কলকাতায় বুদ্ধবাবুর স্মরণ সভাতেও আসেননি তিনি। তার 3 দিন আগেই তিনি হাসপাতালে ভর্তি হন। সিপিএম সূত্রে জানানো হয়েছে, সোমবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় ভেন্টিলেশনে দিতে হয়। কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্যে চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়।
ইয়েচুরির জন্ম 1952 সালের 12ই আগস্ট মাদ্রাসে, বর্তমানে চেন্নাই। পৈতৃক বাড়ি হায়দ্রাবাদে, সেখানেই প্রথম স্কুল শিক্ষা। পরে দিল্লির প্রেসিডেন্ট এস্টেট স্কুলে ভর্তি হন তিনি। সেখান থেকেই সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হন। দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে অর্থনীতির স্নাতক হন। জেএনইউতে স্নাতকোত্তর করেন। বরাবরই তিনি মেধাবী ছাত্র ছিলেন। জেএনইউতে পড়াকালীনই ইয়েচুরি বাম রাজনীতির প্রতি আকৃষ্ট হন। 1978 সালে তিনি এসএফআই এর যুগ্ম সম্পাদক হন। 1984 সালে সংগঠনের সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হন। পরের বছর সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য হন। 1992 সালে পলিটব্যুরোতে অন্তর্ভুক্ত করা হয় তাকে। 2015 সালে কোঝিকোড় পার্টি কংগ্রেসে ইয়েচুরি সিপিএম এর সাধারণ সম্পাদক পদে নিযুক্ত হন। 2005 থেকে 2017 সাল পর্যন্ত তিনি বাংলা থেকে রাজ্যসভার সদস্য ছিলেন। মিষ্টভাষী এই কমিউনিস্ট নেতার সঙ্গে বিরোধী রাজনৈতিক নেতাদেরও ভালো সম্পর্ক ছিল। ভালো বাংলা বলতে পারতেন তিনি। দলের কোনো অনুষ্ঠানে রাজ্যে এলে তিনি বাংলায় ভাষণ দেওয়ার চেষ্টা করতেন। 2021 সালে তার বড় ছেলে আশিসের মৃত্যু হয় কোভিডে। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।